নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি ডায়াসপোরা যারা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছে এই যে সাউথ ফ্লোরিডাতে দুইজন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন 27 বছর বয়স্ক এবং অন্য শিক্ষার্থী নাহিদা বৃষ্টির যেই মর্মান্তিক হত্যাকাণ্ড, এটা নিয়ে খুব আলোড়ন হচ্ছে। তো জামিল লিমনের লাশ পুলিশ উদ্ধার করেছে এবং নাহিদা বৃষ্টি, এই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে পুলিশের ধারণা, এবং তার লাশ এখনও উদ্ধার হয়নি, কিন্তু জামিল লিমনের লাশ তারা উদ্ধার করতে পেরেছে। এবং এই ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম আবু গার বিয়ে, হিশাম সালে আবু গার বিয়ে 26 বছর বয়স্ক, যিনি আমেরিকার জন্ম কিন্তু প্যালেস্টাইনিয়ান বংশোদ্ভূত, ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম একজন মানুষ। তো হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয় তাকে গ্রেপ্তার করেছে। তারা লিমনের লাশের সন্ধান দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত নাহিদা বৃষ্টির লাশটি খুঁজে পায়নি। তো ঘটনার সাথে হিশামের সম্পৃক্ততাটা কী? শেরিফ অফিসের তদন্ত অনুযায়ী হিশাম আবু গারবিয়ে সালে এই হত্যাকাণ্ডের প্রধান কারিগর বা একমাত্র অভিযুক্ত আর কি। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো আনলফুল মুভিং অফ এ ডেড বডি বা অবৈধভাবে মরদেহ স্থানান্তর। সে কিন্তু এখনও তার বিরুদ্ধে যেই ফার্স্ট ডিগ্রি যে মার্ডার চার্জটা তারা এখনও সেটা ধার্য করেনি, সম্ভবত সেটা আসবে। বাট তাকে যে একটা মৃতদেহকে আনলফুলি অবৈধভাবে স্থানান্তর করেছে, এটার একটা চার্জ। তো তদন্তকারীরা তথ্য পেয়েছে যে জামিল লিমনকে হত্যার পর বা তার মৃত্যুর পর, সুতরাং এখনও এই তদন্ত বোঝা যাচ্ছে হত্যার পর বা মৃত্যুর পর, কিভাবে মৃত্যু হয়েছে এই জিনিসটা এখনও তদন্তকারীরা কোন পর্যায়ে আছে তারা সেটা প্রকাশ করেনি আর কি। তো যাই হোক, তার মৃত্যুর পর বা তাকে খুনের পর আবু সালে গারবিয়ে নিজে সেই মরদেহটি একটি বড় গার্বেজ ব্যাগে নিয়ে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচে ফেলে দিয়ে আসে। এছাড়া সে লিমনের ব্যক্তিগত জিনিসপত্র বা ঘটনাস্থলের তথ্য প্রমাণ নষ্ট করার জন্য চেষ্টা করে, যেটাকে বলে ট্যাম্পারিং উইথ এভিডেন্স। এইটাও এই পুলিশ এই ট্যাম্পারিং অফ এভিডেন্স চার্জও এনেছে। অর্থাৎ সালে চেষ্টা করেছিল যাতে পুলিশ তাকে শনাক্ত করতে না পারে এই সমস্ত আলামতের ভিত্তিতে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড হতে পারে এই ব্যাপারে পুলিশ এখনও একটা পসিবল মোটিভ তারা প্রকাশ করেনি। তো এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন চলতেছে, বিশেষ করে বাংলাদেশের মুমিন ভাইদের দ্বারা আর কি। তারা এই মেয়েটার চরিত্র নিয়ে আঘাত করছে আর কি। সামহাও বাংলাদেশে মহিলাদের কোনো কিছু ঘটলেই এই যে এই মুমিন ভাইরা আর কি, যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত, এগুলি যত দোষ সব মহিলাদের ওপর চাপায় দেয়। তাদের সাথে তাদের বক্তব্য হলো যে এই ভিকটিমের সাথে, অর্থাৎ নাহিদা বৃষ্টির সাথে এই হিশামের একটা সম্পর্ক ছিল বা তারা স্বামী স্ত্রী ছিল। চিন্তা করতে পারেন, মানে এই ঘটনাগুলি কিন্তু হচ্ছে। তো যাই হোক, এই হিশাম আবু গারিয়ে এবং নিহত জামিল লিমন একই অ্যাপার্টমেন্টে থাকতেন। তো রুমমেট হওয়ার সুবাদে হিশাম লিমনের দৈনন্দিন জীবন এবং নাহিদা বৃষ্টির সাথে তার সম্পর্কের বিষয়ে জানত, এবং এই নিখোঁজ নাহিদা বৃষ্টিকে জোরপূর্বক
আটকে রাখার অভিযোগও হিসামের বিরুদ্ধে আনা হয়েছে, যেটাকে বলে ফলস ইমপ্রিজনমেন্ট, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পেছনে হিসামের সরাসরি হাত রয়েছে। এখন এই যে ফলস ইমপ্রিজনমেন্টটা, এই যে জোরপূর্বক আটক করে রাখা বা অবৈধভাবে আটক করে রাখা নাহিদা বৃষ্টিকে, তো কি হতে পারে সেইখানে? তো এইটারও হয়তো মানে আমি যেটা ধারণা করতেছি যে এমনও হতে পারে যে নাহিদা বৃষ্টির শ্লীলতাহানির চেষ্টা করছিল, সেই মুহূর্তে হয়তো লিমন সেটা দেখে ফেলেছে বা নাহিদা বৃষ্টি প্রতিরোধ করার চেষ্টা করেছে, সেইখানে তখন মারা যায় আর কি, বা দুইজনকে মেরে ফেলা হয়েছে। বাট দিজ আর জাস্ট স্পেকুলেশন, দেয়ার ইজ নো ফ্যাক্টস। কিন্তু এই স্পেকুলেশনেরও তো একটা সীমা আছে। আমাদের একটা শ্রেণী প্রচার করতেছে এই মেয়ের চরিত্রের দোষ ছিল, এই মেয়ে এই সালের সাথে তার বিয়ে হয়েছিল, অর্থাৎ সালে তার স্বামী, এবং এই বিবাহিত অবস্থায় সে লিমনের সাথে প্রেম করতেছিল এবং সালে ক্ষুব্ধ হয়ে তাকে মেরে ফেলেছে। তো এরকম একটা গল্প দিচ্ছে, কিন্তু যেই গল্পটা কোনো জায়গা থেকেই এই তথ্যটা, মানে কোনো পুলিশ বা কোনো পারিবারিকভাবে এই তথ্যটা কেউই বলেনি, এবং এটা টোটালি ফারফেস্ট একটা থিওরি। এবং আমরা যতদূর জানি যে লিমনের সাথে নাহিদা বৃষ্টির একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যে বিয়ে হওয়ার মতো একটা কথাবার্তা চলছিল। হয়তো সেই কারণেই এই হাশিম আবু গারিয়ে সে জেলাস হয়ে হিংসা বা সে নাহিদা বৃষ্টিকে সে হয়তো পছন্দ করত, এবং যেহেতু এই লোকটির অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, তার হয়তো গার্লফ্রেন্ডও নাই বা সে মনুষ্য সমাজে চলার উপযোগী ছিল না, সুতরাং হি ওয়াজ ভেরি জেলাস। তার বিরুদ্ধে ইভেন তার পরিবার, এই হাশিম সালে আবু গারবিয়ে, তার পরিবারও তার বিরুদ্ধে কিন্তু প্রোটেকটিভ অর্ডার নিয়েছিল, প্রোটেকশন অর্ডার নিয়েছিল, রিস্ট্রেনিং অর্ডার এনেছিল। সুতরাং দিস গাই ওয়াজ এ লোনার, দিস গাই ওয়ান্টেড টু ডু সামথিং উইথ নাহিদা বৃষ্টি, এবং হি ওয়াজ জেলাস যে লিমন ওয়াজ দে ওয়ার ইন লাভ, লিমন অ্যান্ড নাহিদা। তো সেই কারণেও এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু কিছু মিডিয়া কিছু ক্লিক পাওয়ার জন্য, কিছু আমাদের মমিন ভাইরা এত নিকৃষ্ট মানসিকতার, যে বিদেশে পড়তে গিয়া নাহিদা লিমন মানে তারা ইটিস পিটিস করেছে। এই ইটিস পিটিস করার শাস্তি এরকমই হয়। আল্লাহর গজব নেমে এসেছে, দেখেন যে তোমরা এত আধুনিক হইতে চাইছো, এই ঠেলাটা বোঝো এবার। তো এইরকম কথাবার্তা আসছে মিডিয়াতে, এটা দেখে মানে এরা কি মানুষ না জানোয়ার, এটা ভাবতে হয়। তো যাই হোক, এই আবু গারবিয়ে, হিসাম সালে আবু গারবিয়ে, সে কিন্তু জন্মসূত্রে ফ্লোরিডার স্থানীয় বাসিন্দা, অর্থাৎ জন্মসূত্রে আমেরিকান। তো হিসাম একসময় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিল। পুলিশের অফিস নিশ্চিত করেছে যে হিসাম এখন কারাগারে আটক আছে, এবং তাকে জেরা করে নাহিদা সুলতানা বৃষ্টির বর্তমান অবস্থান জানার চেষ্টা চলতেছে। তো দর্শক, এই যে দুইটা বাংলাদেশি ছেলে এবং মেয়ে নিহত হয়েছে, ওদের একজনের ডেড বডি পাওয়া যায়নি, অথচ গুজব চারিদিকে
ডালাপালা করতেছে। আরেকটা পরিবার যে কি মানে যার ডেড বডি পাওয়া গেছে তাদের পরিবারও যে খুব খুশি যে ডেড বডি পাইছে এটা না, মানে আরেকটা তো পাওয়াই যায় নাই। সুতরাং দুইটা পরিবারই কি খারাপ অবস্থায় আছে এটা কল্পনাতীত, তাই না? এটা কি ভাবতে পারেন যে আপনার পরিবারের একজন মানুষ খুনের শিকার হলে বা নিখোঁজ হয়ে থাকলে এবং ধারণা করা হচ্ছে খুন হয়েছে আরেকজনও, তো কি ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে পরিবারের জন্য। কিন্তু সেইখানে গুজব ছড়ানো হচ্ছে যে মেয়েটার সাথে খুনি ছেলেটার বিয়ে। চিন্তা করেন, মানে তারপরে বাঙালি ছেলেটার প্রেম হয়ে যায়, তারপরে পরকীয়া ধরা পড়ে, তারপরে স্বামী ওই ছেলেটাকে অর্থাৎ লিমন জামিলকে মেরে ফেলে। কি ভয়ঙ্কর একটা চিন্তা, মানে তারা এই তথ্য কই পায় এটা আল্লাহ বলতে পারবো। পাঙ্গু মমিন ফেসবুকাররা আর কি, মানে কি জঘন্য কথা বলতে পারে, ইভেন মার্ডার নিয়েও কি কথা বলতে পারে, মানে এটা চিন্তার বাইরে। তো তারা রসিয়ে এটাকে লাভ ট্রায়াঙ্গেল হিসাবে প্রচার করতেছে, মেয়ের চরিত্রের দোষ হিসাবে করতেছে। চিন্তা করেন তো, তাদের মেয়ে বা বোনদের সাথে যদি এরকম কিছু ঘটতো, এটা কি তারা বলতে পারতো? তারপর আরেকটা জিনিস তারা বলতেছে যে এই যে ছেলে এই সালে আবু গারিয়ে, সে তো ফিলিস্তিন বাবা মায়ের সন্তান এবং মুসলিম নাগরিক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এই যে সে দুইজন বাংলাদেশি স্টুডেন্টকে খুন করে কুচি করে কেটে বডি পার্টস এদিক সেদিক এই ব্রিজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছে, তো এইটা একবার একটু চিন্তা করেন যে আমেরিকান কোনো মানুষ যদি এটা করতো বাংলাদেশের দুইজন ছাত্রের এইভাবে, তাহলে তারা কি বলতো? আর এই ক্ষেত্রে ভারতীয় যদি হইতো খুনি, তাহলে কি করতো? বা একজন হিন্দু যদি হইতো, তাহলে কি পরিমাণে এই বাংলার যেই মিডিয়া, বাঙ্গ মিডিয়া, মমিনরা কি জঘন্য কথাবার্তা বলতো আপনারা একটু ভাবুন। এখন এই যে ছেলেটা যে ফিলিস্তিনি, এইটাও তারা মানতে পারতেছে না যে না, মুসলমানরা এটা করতে পারে না। তারা বলে যে আমেরিকান মিডিয়া তো বলে না যে সে ফিলিস্তিনি, আমেরিকান মিডিয়া বলছে সে আমেরিকান। আসলে আমেরিকান মিডিয়া অতি উদার, তারা আমেরিকানই বলবে। কিন্তু আপনি যে আমেরিকান কালচার যদি ধারণ না করেন, আপনি আমেরিকার মূল্যবোধকে যদি আপনি ধারণ না করেন, তাহলে আপনি আমেরিকান কেমনে হন? আর এই যে ফিলিস্তিন এগুলি থেকে যারা আসে, তারা তো নিজেদেরকে আমেরিকান বলে না, তারা বলে আমরা ফার্স্ট মুসলিম। দে নেভার সে আমেরিকান। তারা চায় আমেরিকানের ধ্বংস, আমেরিকায় থেকে খেয়ে ঘুরে ফিরে তারপরে বলবে যে আমেরিকার ধ্বংস চাই। তাহলে আপনি তাদেরকে আমেরিকান বলবেন কেন? তারপরে শোনা যাচ্ছে যে এই ছেলেটি নাকি হামাসেরও একজন সমর্থক ছিল। তো হামাস সমর্থক আমেরিকান হয় কী করে? আর এই যে তাকে ফিলিস্তিন বলে অস্বীকার করতেছে বাঙ্গ মিডিয়া, বাঙ্গ মমিন জনতা, যদি এই লোকটি আপনাদের প্রিয় ফেসবুক আবিষ্কার করে ফেলতো, তাহলে কিন্তু তখন প্যালেস্টাইনিয়ান, ফিলিস্তিনি তো তাকে বলতেন যে এটা মুসলমানদের জয়, মানে এটাই বলতেন আপনারা, তখন আপনাদের অতি আপনজন হয়ে যাইত। এখন সে ওই মুসলমানরা হত্যা করছে, এইটা আপনারা বলতে পারেন। আপনারা বলেন যে না, মুসলমানকে হত্যা করতে পারে না, এবং আপনি বলবেনও যে আরে না, সে মুসলমান না। মানে এইরকম একটা ন্যারেটিভ আমরা দেখছি। এবং আমি অনেক ঘটনা দেখেছি যে বোমাবাজি বা সন্ত্রাসী হামলার এই প্ল্যান করতে গিয়ে অনেকে ধরা খেয়ে যায়, খুন করতে গিয়ে বা খুন করে ধরা খায়। তখন বলে যে এটা কি হলো, এই ছেলে তো নিয়মিত মসজিদে যেত, এই ছেলে কোরআন পড়তো, নামাজ পড়তো, কারোর সাথে মিশতো না, এই ছেলে এত ভালো ছিল, এইটা হইতে পারে না, এটা একটা ষড়যন্ত্র। মানে আপনারা সামহাও একটা এক্সকিউজ একটা খুঁজবেন। কিন্তু এই যে উপরে যেগুলি বললাম, মসজিদে যেত, নামাজ পড়তো, কোরআন পড়তো, এই কারোর সাথে মিশতো না, এগুলির সবগুলিই যে তার সমস্যার কারণ হতে পারে, এটা কি কেউ ভেবেছেন বা ভাববেন কখনো? কোরআন পড়লে, মসজিদে গেলে, নামাজ পড়লে ক্রাইম করতে পারে না? মানে এটা আপনারা স্বীকার করবেন না। সর্ষের ভিতরে যে ভূত খুঁজতে হয়,
এটা আপনাদের জানা উচিত। এবং এই যে সেই ছেলেটা যে আমেরিকার জন্ম নিল, সে যে মনে প্রাণে প্যালেস্টাইনিয়ান, মনে প্রাণে একজন জঙ্গি, মনে প্রাণে একজন হামাস, সেই ধারণাটাকে আপনারা কখনোই ধারণ করবেন না। মানে তারপরে দেখলাম কমেন্ট আসতেছে, বিভিন্ন কমেন্ট ওদের, যে এই খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশে গেলে এমন পরিণতি হবে। তাই মানে এখন এই খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশের ভিসা পাওয়ার জন্য লক্ষ লক্ষ হুজুর লাইন ধরবে, ইভেন ভারতেই লাইন ধরে, তা আমেরিকা তো অন্য কথা, তাই না? এখন এরা বলে যে এইখানে নাকি এই যে অন্যায় অত্যাচার। আচ্ছা, একই সাথে আমি যখন ভিডিওটা করতেছি তখন দেখলাম যে টাঙ্গাইলে এক গর্ভবতী নারীকে ধর্ষণ করে তার পেটের বাচ্চাকে টেনে বাইরে বের করে মানে দুইজনের লাশ ফেলে চলে গেছে। কারা করেছে? এটা তো বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। এই নিরাপদ দেশের কিছু মানুষ ঘটনা ঘটিয়েছে, দোষ তারা দিচ্ছে আমেরিকার। তো আমেরিকাতে ঘটনাগুলি ক্রিমিনালরা ঘটায় এবং আমেরিকাতে বিচার আছে, বিচার ব্যবস্থা আছে, যেটা বাংলাদেশে আপনি চিন্তাও করতে পারবেন না। এখানে ধর্ষণ হলে দর্শিতাকে দায়ী করা হয় না। মানে আমেরিকার সহিংস ঘটনা ঘটলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই তার জেল জরিমানা যা হবার হবে। কিন্তু বাংলাদেশে কি 10-20 বছরেও বিচার হয়? ধর্ষিতা হলে বলে যে শর্ট কাপড় পরছে, একা বাইরে গেছে কেন, এই কথাগুলি তো বাংলাদেশে হচ্ছে। কিন্তু এই যে মমিনরা যে এত কথাবার্তা বলে, মানে হোলিয়ার দেন দাও আর কি, যে তারা কত পবিত্র মুসলমান, মানে সবাই শান্তিপ্রিয়, মানে এই ন্যারেটিভটা আর খায় না। মানে আপনারা যে মিথ্যাবাদী, এইটাও তো আমরা এই যে গত কয়েকদিন আগে বিবিসি প্রমাণ করেছে যে বাংলাদেশের দুই বন্ধু, মানে বন্ধু, তারা তাদের গার্লফ্রেন্ড আছে দুইজনেরই আবার। তো তারা এই ব্রিটেনে এসে, ইংল্যান্ডে এসে তারা দুইজন যোগসাজশ করেছে যে বাংলাদেশে যেহেতু সমকামীদেরকে অত্যাচার করা হয় বা মেনে নেওয়া হয় না, এই জন্য তারা দুইজন সমকামী সেজেছে। সমকামী সেজে তারা একে অপরকে ভালোবাসার কথা বলে তারা সেইখানে রাজনৈতিক আশ্রয় বা আর কি অ্যাসাইলাম নিয়েছে ব্রিটেনে। তো এইটা বিবিসি প্রচার করেছে। সুতরাং এমন এমন ধমকা হাওয়া আসবে মাঝে মধ্যে, যে তা আপনাদের যত এই যে শান্তি এই সেই যা যা বলেন না, এগুলি কিন্তু একদম নিমেষে দুমড়ে মুচড়ে পড়ে, এগুলি আর টিকে না, তাসের ঘরের মতো মানে হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। তো আপনারা কবে এইগুলা থেকে পরিত্রাণ, মানে এগুলি বাদ দিবেন, এই তাকিয়াবাজি? আমরা কয়েকদিন আগে দেখলাম ম্যানহাটনে, নিউ ইয়র্কের ম্যানহাটনে ডিএ অফিসের, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল আর কি, নিউ ইয়র্ক সিটির যে অ্যাটর্নি ডিএ অফিসারকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের একজন অ্যানালিস্ট, সেই ব্যক্তিটির নাম হয়েছে তৌহিদ দেওয়ান। তৌহিদ দেওয়ান, সে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের একজন অ্যানালিস্ট, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সাবওয়ে করে যখন কুইন্সে আসতেছিলেন আর কি, রুজভেল্ট, করোনা, এটা বাঙালি অধ্যুষিত একটা এলাকা, এই এলাকায় সাবওয়ে 7 ট্রেনে করে আসতেছিলেন। সেইখানে ট্রেনে একটা মহিলা ছিল, তার 9 বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল আর কি। তৌহিদ দেওয়ান নামটা কোন দেশে এটা আপনারা চিন্তা করে নিতে পারেন, তৌহিদ দেওয়ান। তো সে তার যৌনাঙ্গ মেয়েটির পিছনের দিকে মানে দাঁড়িয়ে, ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপ দিচ্ছিল। তো ওই মহিলাটি 40 বছর বয়স, আর ছেলেটি তৌহিদ দেওয়ানের বয়স ছিল 28 বছর। তো 7 ট্রেনে যখন আসতেছিল এরকম ঘষাঘষি সে করতেছিল মানে ক্রাউডেড একটা ট্রেনে। তো ভুক্তভোগী মহিলাটি যখন ট্রেন থেকে নামার চেষ্টা করে, তখন এই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন এই যাত্রী তার পিছে পিছে এই ঘেঁষতেই মানে ঘষা দিতেই সে বেরোইতে থাকে, এবং ওই মহিলাটির সাথে 9 বছরের একটি বাচ্চা ছিল। চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর। এবং এই লোক ডিএ অফিসে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে, অর্থাৎ আদালতের পক্ষে এই কাজ করে। নিশ্চয়ই সে আমেরিকার একজন নাগরিক, সে যেইভাবেই হয়েছে, কিন্তু আপনি কি তাকে আমেরিকান বলতে পারবেন? বীরের মধ্যে মায়া দেখা তার মানে প্রবলেম হয়ে গেছে আর কি, সে ঘষাঘষি শুরু করেছে এবং পরে ওইখানে
পুলিশ ছিল, পুলিশ ডেকে ওই মহিলাটি অভিযোগ করার পরে তাকে গ্রেপ্তার করেছে। তাহলে এখন তৌহিদ দেওয়ান, আমি ছবিটা দিচ্ছি আপনারা দেখে নিন, তার চেহারা দেখলে বোঝা যায় সে কোন দেশের থেকে আসছে, অন্তত সেইখানে জন্ম হলেও তার মা বাবা কোন দেশ থেকে আসছে এইটা কিন্তু আমরা বুঝতে পারি যে কোন দেশি। ভালো মন্দ সব জায়গায় আছে। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। এদিকে আমরা বলবো যে জামের লিমন এবং বৃষ্টি এই তাদের আত্মা শান্তি লাভ করুক। সবারে মানে একটা সম্ভাবনাময় জীবন দুইটা মানুষের কিভাবে নিমেষে ধ্বংস হয়ে গেল, তাই না? তো সকলেই ভালো থাকবেন। নমস্কার।